এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি। প্রয়াত টলিউড অভিনেত্রী তথা তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষের মা সুদীপা ঘোষ সোমবার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। সূত্র থেকে পাওয়া খবর, রবিবার রাতে শ্বাস প্রশ্বাসের সমস্যা নিয়ে তাকে ভর্তি করানো হয় বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে। তৃণমূলের মুখপাত্র তথা সাংসদ চিকিৎসক শান্তনু সেন জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ভেন্টিলেশনেও রাখা হয়েছিল, তবে শেষ রক্ষা হলো না। সোমবার বিকেল 3:30 নাগাদ প্রয়াত হন তিনি। হাসপাতাল সূত্র থেকে পাওয়া খবর, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তার। সূত্রের খবর আরও জানা গেছে, শ্বাসনালীতে সংক্রমণ হয়েছিল সায়নীর মায়ের। কখনো প্রকাশ্যে মায়ের শরীর খারাপ নিয়ে কোনো কিছু বলতে শোনা যায়নি সায়নীকে, তবে গত বছর জুলাই মাসের পঞ্চায়েত ভোটের প্রচারে কর্মসূচি বাতিল করেছিলেন মায়ের অসুস্থতার কারণে। গত সপ্তাহে মেদিনীপুর, বীরভূম, উত্তর 24 পরগনাতেও তিনি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, তবে শনিবার থেকে কোনো সভামঞ্চে তাকে দেখা যায়নি। হয়তো মায়ের অসুস্থতার কারণে এই সিদ্ধান্ত নিয়েছিলেন সায়নী। অন্যদিকে কুণাল ঘোষকে কুৎসিত ভাষায় আক্রমণ করেছিলেন সাংসদ শিশির অধিকারী। পাল্টা মানহানির মামলা করেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। সেই প্রেক্ষিতেই সোমবার শিশির অধিকারী সমন পাঠালো কলকাতা নগর দায়রা আদালত। 11 মার্চ কোর্টে হাজিরা দিতে হবে কাথির সাংসদকে। সোশ্যাল মিডিয়ায় এই কথা জানিয়েছিলেন কুণাল, তবে সমনের নথিও এখনও হাতে পাননি বলে জানিয়েছেন শিশিরের আইনজীবী। উল্লেখ্য, 21-এর বিধানসভা ভোটের প্রচার চলাকালীনই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষকে কুৎসিত ভাষায় আক্রমণ করেন সাংসদ শিশির অধিকারী। এরপরই মানহানির অভিযোগ তুলে শিশির সহ 3 জনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন কুণাল ঘোষ। এদিন সেই মামলার শুনানি ছিল আদালতে, সেখানেই বিচারক অভিযুক্তদের আদালতে হাজিরার নির্দেশ দেন। আগামী 11 মার্চ আদালতে আসতে হবে শিশির অধিকারীকে। এই বিষয়ে এদিনই সমন পাঠানো হয়েছে বলে খবর। যদিও কাথির সাংসদের তরফে দাবি করা হয়েছে, আদালতের কোনো সমন মেলেনি। নথি হাতে পেলে পরবর্তী পদক্ষেপ করা হবে। যাব পরের খবরে। রেশন দুর্নীতির কিনারা করতে এবার ইডির নজরে ধৃত শঙ্কর আড্ড। তার আর্থিক লেনদেন সংক্রান্ত নথি খুঁজতে সোমবার কলকাতার 4 জায়গায় একযোগে তল্লাশি শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধর্মতলা এলাকার চৌরঙ্গি রেন, কলিন স্ট্রিট, তালতলা ছাড়াও সল্টলেকের সেক্টর 5 শঙ্কর আড্ডর চ্যাটার্ড অ্যাকাউন্টেন্টের অফিসে ইডি আধিকারিকরা তল্লাশি চালিয়েছেন সকাল থেকে। অফিসের সমস্ত নথিপত্র ঘেঁটে আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য পেতে চলছেন তদন্তকারীরা। ধর্মতলা এলাকার মার্কোস স্ট্রিটের আড্ডা ফোরেক্স প্রাইভেট লিমিটেডের বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রের অফিসে যান ইডির আধিকারিকরা। 112 কলিন স্ট্রিটের কাছে একটি হোটেলের বিল্ডিংয়ে এই অফিস। 11A চৌরঙ্গি লেন এই ঠিকানায় SR আড্ডা ফিন্যান্স প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে অভিযান চালায় কেন্দ্রীয় সংস্থা। এটি বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আড্ডার অফিস বলেই মনে করা হচ্ছে। এছাড়া কলিন স্ট্রিটেও তার কার্যালয় রয়েছে। পাশাপাশি সল্টলেক সেক্টর 5-এর শঙ্কর আড্ডার হিসাব রক্ষক অরবিন্দ সিং এর অফিস রয়েছে, সেখানেও এদিন তল্লাশি চালিয়েছেন ইডি আধিকারিকরা। এখানেই গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। পাশাপাশি অবশেষে প্রকাশ্যে শেখ শাহজাহান। সোমবার আদালতের দ্বারস্থ হলেন নিখোঁজ তৃণমূল নেতা। তার আইনজীবী আদালতে আর্জি জানালেন শাহজাহানকে সন্দেশখালী মামলায় যুক্ত করার। ঘটনার সূত্রপাত গত 5ই জানুয়ারি। রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে যায় ইডি। সেখানেই স্থানীয় বাসিন্দা ও তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভের মুখে পড়েন আধিকারিকরা, জখম হন। প্রাণ হাতে নিয়ে পালিয়ে বাঁচেন জওয়ানরা। ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা। ইডি আধিকারিকদের বিরুদ্ধে পুলিশের মামলার অভিযোগ করা হয়েছিল। এদিকে আদালতের দ্বারস্থ হয়েছে ইডি। সিবিআই তদন্ত দাবি করেন তারা। সোমবার এই মামলার শুনানিতেই বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করলেন শাহজাহানের আইনজীবী। তিনি আবেদন করেন তার মক্কেলকে এই মামলায় যুক্ত করার জন্য। এরপরই ভৎসনার সুরে বিচারপতি প্রশ্ন করেন তার মক্কেল কেন এখনো আত্মসমর্পণ করেননি। পাল্টা আইনজীবী দাবি করেন শাহজাহানের অধিকার ক্ষুণ্ণ হয়েছে, অভিযান নিয়ম মাফিক হয়নি। এরপরই সিবিআই এর আইনজীবী ওকালতনামা জমা করার কথা বলেন। আগামীকাল এই মামলার পরবর্তী শুনানি। দেখব পরের খবর। লোকসভা নির্বাচনের সামনে প্রত্যেক রাজনৈতিক দল নিজের মতো করে গুটি সাজাচ্ছে, সেখানে সেই পুরনো বিষয়টাই সামনে নিয়ে এসে খেলতে চাইছে বিজেপি। সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন বাংলায় শীঘ্রই কার্যকর হবে বলে আবারও দাবি করলেন বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এটা আসলে ভোট পেতে কৌশল বলে মনে করছেন মতুয়াদের একাংশ, কারণ আগেও এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি এবং বিজেপি নেতারা। পরে দেখা যায় পুরোটাই ধোঁকা। তাই পঞ্চায়েত নির্বাচনেও নিজের ওয়ার্ড হেরেই বসে আছেন মন্ত্রীমশাই।
এদিকে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে নাগরিকদের আবার নাগরিকত্ব কি দেবে। যাদের ভোট নিয়ে 2019 সালে লোকসভা নির্বাচন জিতেছে বিজেপি, তারা ভারতের নাগরিক নন। এই রাজ্যে এসব চালু হবে না। নাগরিকত্বের নামে জনগণের উপর অত্যাচার করা যাবে না, দেশ থেকে তাড়িয়ে দেওয়া যাবে না। লোকসভা নির্বাচনের জন্য বিজেপি আবার সিএএ রাজু কোর্টে দেখাচ্ছে। যদিও রবিবার হুগলির জন্যই স্টেশন সংলগ্ন এলাকায় দলের বিকশিত ভারত সংকল্প সভায় এসে শান্তনু ঠাকুর বলেন, আমি কথা দিচ্ছি লোকসভা নির্বাচনের আগে অনলাইনে সিএএ কার্যকর হবে, কোনো রাজ্য সরকারের দরকার হবে না। যাব পরের খবরে। মকর সংক্রান্তি উপলক্ষে বীরভূমের অজয় নদে শুরু হয়েছে জয়দেব মেলা। রবিবার এই মেলার উদ্বোধন করেছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। প্রতি বছর এই মেলাকে কেন্দ্র করে হাজার হাজার পুণ্যার্থী ভিড় করেন। এবার মেলা শুরু হতেই মকর সংক্রান্তিতে পুণ্য স্নান করতে সেখানে জড়ো হয়েছেন হাজার হাজার পুণ্যার্থী। তবে এই মেলার ব্যানারকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, কারণ এই মেলার ব্যানারে দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডলের ছবি। গরু পাচার মামলায় বর্তমানে তিহার জেলে রয়েছেন অনুব্রত, তা সত্ত্বেও কেন তার ছবি ব্যবহার করা হলো, তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। জয়দেব মেলায় আগত পুণ্যার্থীদের উদ্দেশ্যে এই ব্যানার লাগিয়েছে তৃণমূল। এর তীব্র সমালোচনা করছে বিজেপি। তাদের বক্তব্য, তৃণমূল সব কিছুতেই রাজনীতি করে, এমন একটা মেলাতেও রাজনীতির ফায়দা তোলার চেষ্টা করছে তৃণমূল। তাই এই মেলাতেও নিজেদের ব্যানার ছবি ব্যবহার করছে। এই দলের সকলে দুর্নীতির সঙ্গে যুক্ত, সেই টাকা তারা এইভাবে খরচ করছে। একটা চোর দুর্নীতিতে যুক্ত নেতার ছবি এইভাবে একটি পবিত্র মেলায় ব্যবহার করছে তৃণমূল। 2024 সালের মানুষ তার জবাব দেবে বলে জানিয়েছে বিজেপি। অন্যদিকে এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ শতাব্দী রায় বলেছেন, অনুব্রত মণ্ডল এতদিন মানুষের হয়ে কাজ করেছেন, তিনি মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, তাই তাতে বিতর্কের কিছু নেই। চোখ রাখবো পরের খবরে। তোষামোদের রাজনীতির রানী। মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত এই ভাষাতেই খোঁচা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তিনি সেখানে লিখেছেন, পশ্চিমবঙ্গ সরকারের ছুটির তালিকা। সোমবার 15 জানুয়ারি 2024 মকর সংক্রান্তিতে কোনো ছুটি নেই। বুধবার 17 এপ্রিল 2024 শ্রী রামনবমীতে কোনো ছুটি নেই। তবে শবে বরাত রবিবার 25 ফেব্রুয়ারি এমনিতেই ছুটির দিন। পরের দিন 26 ফেব্রুয়ারি 2024 ছুটি দেওয়া হয়েছে। শুভেন্দু লিখছেন, ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তানেও শবে বরাতে কোনো ছুটি নেই। এই উৎসব ঐচ্ছিক ছুটির দিন বলে উল্লেখ করা হয়। আর রবিবার শবে বরাতে সবার পড়েছে বলে পরের দিন ছুটি দেওয়ার কোনো ব্যাপারই নেই, কারণ রবিবারই শবে বরাত পালিত হয়। কিন্তু পশ্চিমবঙ্গে মকর সংক্রান্তি ও রামনবমীতে কোনো পাবলিক হলিডে নেই, কিন্তু শবে বরাতের পরের দিন বাংলায় অতিরিক্ত ছুটির দিন ঘোষণা করা হয়েছে। খোঁচা দিয়েছে শুভেন্দু। কার্যত নাম না করে সংখ্যালঘু তোষণের অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তবে এই পোস্ট করার পরেই নানা মন্তব্য ভাসছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে একজন লিখেছেন, অন্তত রামনবমীতে যাতে ছুটি দেওয়া হয় তার ব্যবস্থা করা দরকার। দেখব পরের খবর। লোহিত সাগরে বাড়ছে যুদ্ধের দামামা। হাউথিদের মিসাইলে বিপন্ন বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্য পথ। এই প্রেক্ষাপটে রুশ প্রেসিডেন্ট ভলদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার এক্স হ্যান্ডেলে ফোনালাপের কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি লিখেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভলদিমির পুতিনের সঙ্গে খুব ভালো কথা হয়েছে। আমাদের বিশেষ কৌশলগত সম্পর্ক নিয়ে সদর্থক আলোচনা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে আরও উদ্যোগী হয়ে ওঠার জন্য দুদেশের সহযোগিতা নিয়ে কৌশলগত কথাবার্তা হয়েছে। ভবিষ্যতে বিশেষ কিছু উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে একটা নকশা তৈরি করা নিয়েও আমরা একমত হয়েছি। বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যাগুলো নিয়ে নিজেদের মত বিনিময় করেছি। রাশিয়ার নেতৃত্বে এই বছর ব্রিক্স সম্মেলন আয়োজিত হচ্ছে, এ নিয়ে আমাদের মধ্যে কথাও হয়েছে। তবে কোন কোন বিষয় এই রাষ্ট্রনেতার আলোচনার প্রাধান্য পেয়েছে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। পরের খবর। প্রয়াত হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বোন রাজস্বীবেন শাহ। কয়েক মাস আগেই ষাটোর্ধ্ব রাজস্বীর ফুসফুস প্রতিস্থাপন করা হয়েছিল। সেই সংক্রান্ত চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে। সোমবার ভোরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। সূত্রের খবর, বোনের মৃত্যুর খবর পেয়ে যাবতীয় কর্মসূচি বাতিল করেছেন অমিত শাহ। কয়েক বছর ধরেই ফুসফুসের সমস্যায় ভুগছিলেন রাজস্বী। সেই সূত্রেই কয়েক মাস আগে লীলাবতী হাসপাতালে ফুসফুস প্রতিস্থাপন করা হয়েছিল তার। যদিও এরপরে বেশ কিছু সমস্যা দেখা দেয় তার শরীরে, সেই কারণে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। যদিও সোমবার ভোরে চিকিৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ হয়। শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বোন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।